প্রোসেনিয়াম থেকে পথসভা, গিরিশ ঘোষ থেকে লিওনেল মেসি, একাডেমি থেকে তৃণমূল ভবন, অনায়াস গতিবিধি। গভীর চলা গোপন রাখেন না, উইঙ্কেলের সব্যসাচীর মতো ঘুমিয়েও পড়েন না। সময়ের আঁচ গায়ে মাখেন সময়ের দাবিতেই। পরিবর্তনে বিশ্বাস ছিল, বিশ্বাসের পরিবর্তন হয়নি। ব্রাত্যজনের রুদ্ধ কথা শুনতে পথে নামা, দর্শক সমীপে থেকে জনতার দরবারে। ভোটারেরা তাকে ব্রাত্য রাখেনি, ভোটের পথের পথিক হয়ে এবারও কি আদায় করতে পারবেন পথের দাবি? ব্রাত্য বসু লোকটা আসলে কে, কাপুরুষ না মহাপুরুষ? এই রে, বীরপুরুষ অন্তত নয়, মহাপুরুষ তো নয়, খানিকটা কাপুরুষ। তবে এটা ওই যত না সত্যজিতের সিনেমাটা, তার থেকে বেশি মানে প্রেমেন্দ্র মিত্রের গল্পের চরিত্রটা। তুমি কি জানো ব্রাত্য, যে তুমি প্রায় দৈনন্দিন ভিত্তিতে একটা খুব কঠিন কাজ করো আমার মনে হয়। তুমি একালের অন্যতম সেরা নাট্যকার, অভিনেতা, পরিচালক, একটা মননশীল মানুষ। কিন্তু যেই তুমি তৃণমূলের ঝান্ডা ধরে নাও, তখন আবার তুমি সম্পূর্ণ একটা অন্য মানুষ। এই যে একটা ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড হওয়ার এই যে রোজ যে একটা প্রক্রিয়া, এটা তুমি এত সহজে করো কিভাবে? মানে এটা কি একটা অনুশীলন, মানে এটা চর্চা করে হতে হয়েছে? আমার তো মনে হয় যে আর্টিস্ট যে যদি কিছু থাকে সেই জেকিল। হ্যাঁ, তো মানে সে মূলত ধ্বংসাত্মক এবং নৈরাজ্যবাদী, কিন্তু রাজনীতি সম্পূর্ণ উল্টো কথা বলে। রাজনীতি গঠনের কথা বলে, উন্নয়নের কথা বলে। তো আমার মনে হয় যে এটা যদি মানে যেহেতু তুমি একটা প্রায় একটা এলডোরাডোর কথা বললে, যে নাট্যকার, অভিনেতা, এগুলো তো সব এখন সব অলিক, এখন সত্যিই অলিক সব। আমার মনে হয় যে রাজনীতিকরণ এমন ভাবে ওটা ভারতবর্ষের সমাজকে গ্রাস করেছে। আলাদা করে সাংবাদিকতা মানে হয় না, সাংবাদিকদের অধিকাংশ হয় তুমি দেখবে কোনো না কোনো পন্থী। হ্যাঁ, এই ন্যারেটিভটাও খুব চালানো হচ্ছে যে সাংবাদিকদের অবস্থান নিতে হবে, কিন্তু এটা তো মানে যখন একেবারে আদি অঙ্গীকার, যে তুমি যখন এই পেশায় এসেছিলে, তোমার আদি অঙ্গীকার ছিল যে তোমার নিজের কাছে, যে আমি কোনো দলীয় পক্ষপুটে ঢুকবো না। ঠিক আছে, কিন্তু এখন ভারতবর্ষের পুরো চেহারাটা আমি জানি না পৃথিবীর মিডিয়ার কি অবস্থা, আমার ধারণা নয়, অন্তত নিউ ইয়র্ক টাইমস যেভাবে ডোনাল্ড ট্রাম্পকে তুলোধনা করছে, হ্যাঁ, মানে মেইন স্ট্রিম মিডিয়া। আমাদের এখানে যে গদি মিডিয়া বলে কথাটা চালু হলো, যেটা রবিশ কুমার করলেন, সেটা তো তার একটা তো অবশ্যই ঘোর বাস্তবতা আছে। কিন্তু সেটা খালি আমি বলবো না যে মানে এটা 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 রাজনীতি এবং মিডিয়ার সম্পর্কে খালি আটকে আছে, এটা সর্বাত্মক হয়ে গেছে, সমাজকে ঘিরে নিয়েছে। হ্যাঁ, তুমি দেখবে আমার ধারণা যদি মহাত্মা গান্ধী রোডে দুটো পাশাপাশি ছাতা সারাইওয়ালা বসে থাকে, সেও বলতে পারে যে তুই আসলে কোন দিকে, আমি আসলে কোন দিকে। হ্যাঁ, তো ছাতাটার রং কি? হ্যাঁ, সবুজ। আসল রং কি? হ্যাঁ, এমনিতে তো কালোই দেখাচ্ছে, কিন্তু আসল রংটা কি? তো এটার মধ্যে কি, এটা কি তোমাকে অনুশীলন করে করতে হয়? মানে এটা তো দুটো সত্তা, সেটা তুমি যে ছাঁচেই ঢালো। সুইচ অফ, ঠিকই বলেছো, সুইচ অন সুইচ অফ নিশ্চয়ই খানিকটা করতে হয়। সেটা কষ্ট হয়, সেটা করতে অসুবিধা হয়? এখন আর হয় না, প্রথম হতো, গোড়ার দিকে হতো, কিন্তু মানে এটা মানে এই পরিস্থিতিটা যেহেতু আমার অব্যবহিত বাস্তবতা, মানে রিপেল করে বা এর থেকে দূরে সরিয়ে রেখে আমার কোনো লাভ নেই। আমাকে এর সঙ্গে আমি কতটা মানানসই হয়ে উঠতে পারি, সেইটাই পরীক্ষা, সেটাই চ্যালেঞ্জ। হ্যাঁ, আজকে আমি ধ্রুব রাঠির একটা সকালবেলা ভোরবেলা দেখছিলাম, একটা ইউটিউবে তার নতুন দিয়েছে যে প্রায় 85% ভারতীয় সে তার পেশাকে ঘৃণা করে। ঠিক আছে, কেন ঘৃণা করে? মানে সে হয়তো অফিসে সকাল মানে 7টা থেকে রাত 9টা অব্দি ল্যাপটপে কাজ করছে, 6টা থেকে সে হয়তো সুইজারল্যান্ডের বা নেচারের ছবি সে মাঝে মাঝে ইনস্টাগ্রামে গিয়ে দেখছে। তা ধ্রুবরাঠি সেই মনস্তত্ত্বটা ব্যাখ্যা করেছে ভারতীয়দের, কিন্তু আমি এর উল্টো মনস্তত্ত্বে থাকতে চাই, যে আমি যে পেশাটাতেই থাকি না কেন, সেটা যদি আমার পেশা হয় এবং সেই পেশায় যদি আমি অর্থ পাই, হ্যাঁ, তাহলে আমার তার প্রতি এক ধরনের তন্নিষ্ঠতা থাকা উচিত। তুমি তাহলে আর সকালবেলা নিয়ম করে যদি নাও বা লেখো, রোজ রাত্রে শোবার আগে নিয়ম করে একটা ছবি তো দেখো। সেটা কি এখনো হচ্ছে? এখন হচ্ছে না, কারণ ভালো সিনেমা আমি পাচ্ছি না। মানে যে ছবিটা এক্সাইট করবে, যে ছবিটা দেখে উদ্দীপিত হব, সেই রকম
খুঁজে ছবি পাওয়া যাচ্ছে না। না, এটা তার বিরাট বড় কারণ হচ্ছে, আমি না তোমায় বলি, হুম, আমি ম্যাক্সিমাম ছবিগুলো কালেক্ট করতাম। আমার এই ফ্রিস্কো স্ট্রিটে একটা গুড্ডু বলে একটি মুসলিম ছেলে, সে আমায় সব খিদিরপুর থেকে ফ্যান্সি মার্কেট থেকে পাইরেটেড ডিভিডি এনে আমাদের দিত। যৌবনের ফ্যান্সি মার্কেট তো আমাদের হ্যাঁ, যৌবনের হ্যাঁ, উপবন। হ্যাঁ, যৌবনের ফ্যান্টাসি। যৌবনের তো ফ্যান্টাসি। যে ওখানে কারা সব কিছু মানে স্বপন কুমারের চরিত্রটা ঘুরে বেড়ায়, রাত্রিবেলা টাক করে জাহাজের দিকে উঠে গেল, পটাক করে লাফ দিয়ে নামলো, হ্যাঁ, দু হাতে বন্দুক চালাতে চালাতে, এরকম আর আর কি। তৃতীয় হাতে টর্চ। হ্যাঁ, তৃতীয় হাতে টর্চ। হ্যাঁ, যাই হোক, সেই হাতাহাতির ব্যাপারে নাটক ভালো। তো গুড্ডু তোমায় এনে দিত। এনে দিত। হুম। এবার এই যত ওটিটি প্ল্যাটফর্ম বাড়লো, হুম, গুড্ডোরা জীবন থেকে অপশ্রেয় মানুষ শুরু একদম। করলো, বললো যে না স্যার আসছে না, হুম, ওই ডিভিডি আসছে না। হুম। আগে কি তোমাকে ওটিটি যা দিচ্ছে হুম, তোমাকে তাই দেখতে হবে, আর আমার তো একটা হাতে চয়েস ছিল হুম, যে তোর থেকে এটা আমি নেবো না। হ্যাঁ। ও আমাকে একটা মানে ডেভিড ফ্লিঞ্চের পুরো একটা প্যাকেজ দিয়েছিল, সব হুম, ছবি আমি হুম। নিয়েছিলাম তখন। সেই সেই অপশনটা অপশনটা নেই, নেই। মানে তাহলে আমি এখনো রোজ একটা করে সিনেমা দেখতাম। কিন্তু এই ইদানিং কালে যেহেতু ভোটের প্রচারের মধ্যে ঢুকে হুম। পড়ার পর সত্যি করে বলি, রুটিনটা বদলে গেছে। রুটিনটা অনেকটাই বদলে ইয়ে, গেছে। তুমি তো সে অর্থে নতুন তৃণমূল। তুমি 2001 কি করে না, আমি 2000 মানে তোমার মনে আছে সেই দিনটা, 2008 21 জুলাই, হ্যাঁ, তোমার সাথে কথা মনে হলো আছে, সেদিন। মনে আছে। হ্যাঁ। কিন্তু ওই মানে সে অর্থে নতুন তৃণমূল মানে আমি বলতে চাইছি যে পেশাদার রাজনীতিক হিসেবে যারা একদম ঝান্ডা টান্ডা ধরে মানে হ্যাঁ, ওই মানে রকম আমার ল্যাটারাল এন্ট্রি। ল্যাটারাল এন্ট্রি। হ্যাঁ। এবার তুমি নামলে পরিবর্তনের পক্ষে রাস্তায়, ভোটে দাঁড়ালে, জিতলে, মন্ত্রী হলে। কখন এবং কেন তোমার মনে হলো যে এই যে ভোটের রাজনীতি, রাজনীতি তো সর্বত্র আছে, কিন্তু এই সক্রিয় রাজনীতি বা ভোটের রাজনীতি বা পরিষদীয় রাজনীতি, এইটাতে তোমার আসা দরকার? আমার এরকম মনে হয়নি, কোনোদিনই মনে হয়নি। আমি 8 সালে 21 জুলাই যখন তৃণমূলের একমাত্র মমতাদি এমপি হুম, এবং এমএলএ সংখ্যা খুবই হুম। কম, সেই সময় আমি গেলাম। হুম, এবার তারপর 9 সালে একটা লোকসভার একটা বড় পরিবর্তন হয়ে গেল, হুম, তৃণমূল সিট হয়ে গেল হুম, 19+1 20টা। হুম। হ্যাঁ, মানে SCCI পেলো SCCI একটা, তো ধরে আমি বলছি। হুম, তরুণ মণ্ডল হ্যাঁ, জিতেছিলেন। মমতাদি রেলমন্ত্রী হলেন। হুম, তো মমতাদি আমাদের কয়েকজনকে, ইনক্লুডিং সুহাদা, মানে যাদের কথা তুমি হুম, এইসব সিভিল সোসাইটির হুম। যাদের কথা বলছিলে, পরিবর্তনের হোর্ডিং এ যাদের মুখ দেখা গেল, তাদের অনেকেই, এই যে শাওলিদি, হুম, অর্পিতা, হুম, সুভাদা, হুম। বোধহয় যোগেন্দাও, আমার মনে নেই যোগেন্দা তখন ছিল কিনা, আমাদের অনেককে মমতাদি একটা রেল কমিটিতে নিলেন, যেটা নিয়েও আচ্ছা। খুব বিতর্ক হলো। হুম, তোমার হয়তো অল্প অল্প মনে পড়বে। হুম। সেই প্রসূন আচার্যের সঙ্গে তর্ক হলো, হ্যাঁ, ইত্যাদি। হ্যাঁ, তো তারপর আর বিষয়টা খুব আমার হাতে ছিল না। আচ্ছা। আমি 11 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ বুঝতে পারি যে আমাকে হয়তো নেত্রী, মানে তখন মানে আমার দিদি মমতাদি, হুম, তিনি হয়তো আমাকে ভোটে দাঁড় করাতে পারেন। কিন্তু বিশ্বাস করো, ওনার সঙ্গে আমার একটি কথাও হয়নি ভোটে দাঁড়ানো নিয়ে। তাই? হ্যাঁ, আচ্ছা। যেদিন অ্যানাউন্স হবে হুম, সেদিন, তার আগের দিন বোধহয় দুপুরের দিকে উনি আমায় ফোন করলেন, বললেন যে তুমি দমদমে দাঁড়াও, হুম। তোমাকে দমদমে দিচ্ছি। আমি দমদম আশা করিনি, আমি ভেবেছিলাম আমি নিশ্চয়ই আমি বিধাননগর পাবো, এরকম কিছু একটা। তো আমি কত বোকা ছিলাম, আমি ওনাকে বললাম সেটা আবার, যে আমি কেন দমদমে যাব। হ্যাঁ। হ্যাঁ, তো কিন্তু ওই যে দমদমের এলাকায় কোথায় তোমার বাড়ি। বিধাননগর। হ্যাঁ। তখন বললেন না, তখন আমি বুঝতে পেরেছি এটা ওনার সঙ্গে আমি বলতে পারি না। হ্যাঁ, যে আমি বললাম না না, আপনি যেখানে বলবেন আমি সেখানেই দাঁড়াবো। হ্যাঁ, তো আমি মানে তুমি যদি বলো যে আমি এই সিদ্ধান্তটা মানে একেবারেই আমার হাতে ছিল না। হুম। হ্যাঁ, মানে আমি একটা মানে স্রোতের মধ্যে, দৈনন্দিন জীবনের যে প্রবহমানতা, তার তার মধ্যে। মধ্যে দিয়ে এটা হয়েছে। কিন্তু তুমি মানসিক প্রস্তুতি ছিল যে তুমি ভোটে দাঁড়াতে হবে? হ্যাঁ, ভোটে এটা খুব দাঁড়ানো খেলা কথা নয় কিন্তু। না, মানে তুমি একটা অধ্যাপনা করতে, সুন্দর চাকরি, খুব মিষ্টি একটা চাকরি, হ্যাঁ, সেখান থেকে এই রোদ্দুর, এই যে তুমি বলছো প্রচারে যেতে হবে, মানে এটা বেগুন পোড়া হয়ে যাওয়া। হ্যাঁ, বেগুন পোড়া হয়ে মানে যাওয়া। এই যে ভোটে দাঁড়াতে হবে, এটা কি কোনো মানসিক প্রস্তুতি ছিল? না, কারণ অ্যানাউন্সমেন্ট হলো হুম। সেদিনই বিকেল বেলা, কর্মী সভা টভা হয়ে গেল না নাকি? সেদিন বিকেলে দিদি অ্যানাউন্স করলেন। হ্যাঁ, হ্যাঁ। এবং আমি তার খানিকক্ষণ পর সন্ধ্যাবেলায় আমি গেলাম, হুম, আমাকে উনি বলেছেন সন্ধ্যাবেলা তুমি আসবে। হুম, ওখানে আমাকে আমি তাকে চিনতাম যদিও, মুকুলদার সঙ্গে আমি আলাপ মানে কথা হুম, বলালেন। হুম, মুকুলদা আমাকে বললেন তুমি তৃণমূল ভবনে চলে এসো, ফোনে মুকুলদা হুম। তৃণমূল ভবনে ছিলেন। হুম, আমি তৃণমূল ভবনে গেলাম, মানে পুরনো ভবন। হুম, 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 সেখানে এখন যারা আমার দমদমের সহকর্মী, হুম,
তাদের অনেককে উনি ডেকে পাঠালেন, আচ্ছা। মুকুলদা। হুম, হ্যাঁ, হুম, তাদের সঙ্গে আমায় আলাপ করালেন। হুম। ঠিক মানে আছে। ব্যাপটিজম হলো আর কি, হ্যাঁ, যে এই আলাপ পরিচয় হলো, এই হচ্ছে তোমাদের দিলাম। আমার বিষয়টা যে মানে আমার আমার তখন এরকমই মনে হচ্ছিল যে আমি তো এটার মধ্যে ঢুকে পড়েছি, ইটস হুম, শো। হুম, ইটস এ শো, হ্যাঁ, ইটস এ ইটস শো, পারফরম্যান্স। পারফরমেন্স। শুরু হয়ে গেছে, হ্যাঁ, পর্দা আমি উঠে গেছে। অনেক অচেনা চরিত্র আমার জীবনে ঢুকছে, হ্যাঁ, আর স্টেজের উইংস গুলো ক্রমশ সরে হ্যাঁ, একটা বিরাট মাঠের মতো হয়ে গেছে। হ্যাঁ, আমি একটা জায়গায় দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি। হ্যাঁ, মানে স্টেজের উইংস গুলোই হ্যাঁ, সরতে সরতে হ্যাঁ, সরতে হ্যাঁ। হঠাৎ মানে বড় একটা হয়ে একটা গেছে একটা অনেক। প্রায় একটা সাররিয়াল হুম, হুম, জগতের মতো একটা হুম, খোলা মাঠের মধ্যে এসে পড়েছি। হুম, 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 হুম। হ্যাঁ, তো এইভাবে ভেরি থিয়েট্রিক্যাল। হ্যাঁ, এই যে তুমি আমায় খোঁচালে বলে আমার সেই পুরনো সেই দিনগুলোর কথা। খোঁচানো তো আমার কাজ। খোঁচানো তোমার কাজ। হ্যাঁ, না 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 না, এই খোঁচাখুচি ভালো। হ্যাঁ, না, এটা আমি সত্যি জানতে চাই, এটা নিয়ে তোমার সঙ্গে কখনো আমার কথা হয়নি, বাট সবকিছুতে একটা ইট মোমেন্ট থাকে, যে এই মুহূর্তটা কিরকম ভাবে এলো আমার জীবনে। না তুমি বোধহয় তার পরদিন আমায় ফোন করেছিলে। ফোন করেছিলাম, কিন্তু এইভাবে তো জিজ্ঞাসা করিনি যে না, মানে ঠিক কোন মুহূর্তে মনে হলো, এই যে তুমি বলছো যে মুকুলদার সঙ্গে দেখা হলো বা। হ্যাঁ, আমি এটা মানে মানে ওই মুহূর্তটা আমার হাতে ছিল না। হুম, হুম। ঠিক তুমি আছে? ভেবেছিলে মন্ত্রী হবে? না, মন্ত্রী হবো ভাবিনি। কারণ তখন তো তোমাকে মনে রাখতে হবে আমাদের যেদিন প্রার্থী তালিকা বেরোয় তার দুদিন পরে তখনকার আমাদের শাসক দল হুম, এবং আমাদের দুর্দণ্ড প্রতাপ যে প্রতিপক্ষ হুম, সিপিএম এর প্রার্থী তালিকা তার দুদিন হুম, বাদে বেরোয়। হুম, এবং যে প্রার্থী উত্তর বসিরহাটে লড়ার কথা হুম, তিনি সম্ভবত, আমার ধারণা, আমার নাম দমদমে দেখে হুম, উনি লড়তে দমদমে চলে আসেন, তৎকালীন বামফ্রন্ট জমানার মন্ত্রী। হুম। হ্যাঁ, এবং অলমোস্ট তখন বামফ্রন্টের মুখ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তোমার মনে পড়েছে কি? হুম, হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ। তো উনি লড়তে চলে আসেন। এবার সেই খবরটা শুনে আমি পড়লাম বিপাকে। আমি কি হলো? হ্যাঁ, কারণ আমি দমদমে শুনছিলাম তখন নানা রকম নাম শুনছিলাম। হুম, কেউ বলছিল দেবেশ দাস হুম, লড়বেন, হুম, কেউ বলছিলেন রেখা গোস্বামী লড়বেন। হুম, হুম। হ্যাঁ, কেউ বলছিলেন যে না রেখা গোস্বামী পরেও লড়েছেন। না ওই ভোটের উনি হ্যাঁ, লড়েন হ্যাঁ। উত্তর হুম, দমদম উত্তর হুম, কেন্দ্র থেকে হুম, চন্দ্রিমাদির বিরুদ্ধে হুম, লড়েন। হুম, তো এইরকম নানা নাম তখন আমি শুনছিলাম হুম। যে কে। আর এখন যেমন প্রতিদ্বন্দ্বী টতিদ্বন্দ্বী করে ভাবি না, মানে রিয়েলি, রিয়েলি ভাবি হ্যাঁ, না, মানে যে 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 কেউ হ্যাঁ। দাঁড়াতে পারে। মানে আমায় তো লড়তেই হবে। হ্যাঁ, আমাকে তো লড়তেই হ্যাঁ। হবে। তো 11 সালে তো ওই ওই রকম মন্ত্রীর নাম যখন শুনলাম উনি হুম, লড়তে যাচ্ছেন, হুম। উনি তখন মিডিয়ায় বিরাট অলমোস্ট ব্যাপার। হ্যাঁ, মানে মানে মিডিয়ার পোস্টার বয় সিপিএম হ্যাঁ। এর অলমোস্ট ছা তখন। গায়া হ্যায় যাকে হ্যাঁ, মানে বলে। মিডিয়ায় ছেয়ে গেছে। হুম। তো তখন মন্ত্রী হবো এইসব ভাবনার থেকে হচ্ছে যে আমি জিতবো কিনা, জিতবো কিনা। এইটা হচ্ছে মূল কথা। হ্যাঁ। হ্যাঁ, এই যে কোথায় প্রথম মানে আমার মনে হলো যে একেই বলে বোধহয় শুধু বাম না, একে হুম। বলে বিধি বাম। হ্যাঁ, তো তো হ্যাঁ, এটা গুড। হ্যাঁ, 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 হ্যাঁ। বামের সঙ্গে বিধি বাম। আর তারপর আমি বুঝলাম যে বাম ততদিনে ঝান্ডু বাম হতে শুরু করেছে। হ্যাঁ, বুঝতে পেরেছো তো? হ্যাঁ। তো আমি প্রচার, ঝাঁজ নেই হ্যাঁ, আর। তো প্রচার করতে শুরু করে দিলাম। হুম। প্রচার করতে শুরু করলাম। তারপর যখন মানে ফাইনালি ভোট হলো, ভোটের বোধহয় সেবার 13 তারিখ বোধহয় রেজাল্ট বেরিয়েছিল। হুম। 13ই মে। হ্যাঁ, তার ৩ দিন আগে আমাদের বিখ্যাততম চ্যানেল তারা মানে সম্ভাব্য জয়ী ঘোষণা করে। সেখানে তুমি দেখলে তোমার নাম। আমার নাম এবং আমি পরাজিত। ঠিক আছে, আমি পরাজিত। দেখে তোমার তো। আমি তখন মানে বন্ধু আমরা পৌলমী আমরা সবাই হ্যাঁ। আমরা গেছি বেড়াতে সিকিমে। সিকিমে বসে তুমি দেখলে যে তুমি সম্ভাব্য পরাজিতের সম্ভাব্য তালিকায় তোমার নাম। হ্যাঁ, হ্যাঁ। আর কি হলো আমি তুমি খুবই গরম লাগতে শুরু করলো না নিশ্চয়ই। আমি দেখলাম যে আমি প্রচারে সিকিমের ঠান্ডাতে ঘাম দিতে শুরু করার আমি কথা। প্রচারে গিয়ে পরিষ্কার বুঝতে পারছি জিতছি। হুম। তার মানে আমি আসলে যা দেখছি সেটা ঠিক তা আসলে নয়। খণ্ডিত সত্য। হ্যাঁ, হ্যাঁ। তার বাইরে আসলে সিপিএম এর একটা বিরাট প্রভাব আছে হুম, হুম, যেটা আমি দেখতে পাইনি। হুম, হুম, আমি রাজনীতিতে নাদান বলে হুম, আমি বুঝতেই পারিনি। হুম, দমদমের লোকেরা এটা আমায় বললো যে তাহলে কি করা যায়, মানে ফোনে কথা হচ্ছে হুম, সব হুম, সিকিম থেকে। হ্যাঁ, আমি তখন ওই সিল্ক রুটের একটা ফাঁকা পাহাড়ি জায়গায় একটা ছোট্ট একটা ১.৫ তলা বাড়িতে বসে আছি। আর সেখান থেকে হ্যাঁ, হ্যাঁ, এই সিকিম না তখন হচ্ছে কোন কিসিমে পড়লাম। হ্যাঁ, তো আমি ফোন করলাম নেত্রীকে। হুম, ঠিক আছে, মানে ফোনও করে দিলাম, হুম, মানে হুম। আমার মরিয়া হয়ে। মূর্খতা অপরিসীম আর কি, যে তাই দিদি এরকম দেখাচ্ছে এরকম ইত্যাদি। কি আশ্চর্য দেখো উনি কিরকম। হ্যাঁ, উনি মানে তুমি চিন্তা করো না, দাঁড়াও। উনি তারপর না ওই চ্যানেলে একটা লাইভ দিলেন দিলেন ফোনও। হ্যাঁ, ফোনও দিলেন এবং দিয়ে বললেন যে এই, দু একটা সিট বোধহয় এরকম হুম, মানে পড়াই এই সিটটা আমরা জিতছি। হুম, আর হ্যাঁ, দমদম সিটও ব্রাত্য জিতছে। ঠিক আছে, এরকম বললেন উনি। হুম,
তো তারপর তো আমি তারপর মানে ফিরে এলাম, তারপর ভোটের রেজাল্ট বেরোলো, আমি এবং তুমি দেখলে যে আমি একটা খুব বড় মানে সাইজেবল অ্যামাউন্টে জিতলাম আর কি। জেতার পর আমি বুঝতে পারলাম যখন সেই সন্ধ্যেবেলা আমি মন্ত্রী হতে পারি। আমার এক বন্ধু কোভিডের সময় বলেছিল যে জন্ম 1962, চোখের সামনে দেখতে পেলাম অসুস্থ, মৃত্যু 2020, রাজনৈতিক জীবন জন্ম 2011, মৃত্যু 2011। হ্যাঁ, এরকম আমি চোখের সামনে তার ভোটের আগে দেখতে পাচ্ছিলাম। এবার প্রচারে বেরিয়ে কি এরকম কিছু মনে হচ্ছে যে একটা সাংঘাতিক অ্যান্টি তৃণমূল হাওয়া তৈরি হয়েছে? না, কোথাও? আমি বুঝতে পারিনি। এই কারণে 2011 খালি আমি দমদমে না, দমদমের পর দমদমটা বোধহয় যে আমি তোমায় বললাম ওদের তৃতীয় বা চতুর্থ দফায় ছিল, আমি ভুলে গেছি। তারপরও বেশ কয়েকটা দফা হয়, মানে যেমন আমার মনে আছে পারাবনি, মানে তারপর আসানসোল, কুলটি, রাঢ় বাংলার এই হ্যাঁ ওই সাইডটা পরের দফায় হয়েছিল, কুলটি, বারাবনি, ওগুলো। আমি ওখানে বেশ কয়েকটা মিটিং এ প্রচারে গেছিলাম, এবং সেখানেও গিয়ে আমার মনে হচ্ছিল যে এইটা মানে তুমি যদি মনে করে দেখো তাহলে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ছাড়াও মানে লেফটের প্রভাব তখনও বাঁকুড়ার কয়েকটা সিটে ছিল, পশ্চিম বর্ধমানের কয়েকটা সিটে, পুরুলিয়া, এবং সেখানে তারা যেতেন। তো সেখানে গিয়েও আমার মনে হচ্ছিল যে একটা বড়। এবার সেরকম কিছু মনে হচ্ছে না। আমি 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 তোমার মন্ত্রিত্ব করতে ভালো লাগে? মন্ত্রিত্ব করা মানে মানে তুমি যদি আমায় বলো মন্ত্রিত্ব মানে তোমাদের যেমন নানা রকম বিট আছে, আমি সব থেকে বড় তুমি যদি আমায় বলো যে এনজয় করেছি কিনা, যখন আমি খুব স্বল্পকালীন বন দপ্তরের মন্ত্রী ছিলাম। খুবই ভালো, খুবই ভালো, এবং মানে বন দপ্তর গুলো সমস্ত বাংলো টাংলে ঘোরা যেত। হ্যাঁ, বিশেষ খুব যে কাজ থাকতো তা নয়। হ্যাঁ, বন্যরা তো বনে সুন্দর, হ্যাঁ, বনের মতো বেড়ে উঠছে। হ্যাঁ, দূরবীন দিয়ে ধারে কাছে না ধারে যাওয়া কাছে ভালো। না, হ্যাঁ, ঠিক। তো সেইটা আমি খুব এনজয় করেছি। আর আমি এখন যে দপ্তরটা দায়িত্ব ছিলাম গত 5 বছর, সেটা প্রতি মুহূর্তে আমাকে মানে মানে আমি কি বলবো তোমায়। কিন্তু সেটা তুমি আগেও ছিলে একদম হ্যাঁ, প্রথম। কিন্তু 11 সালে বিষয়টা তখন সম্পূর্ণ একটা নতুন সরকার এসছে। হ্যাঁ, তখনও একটা তাদের কাছে প্রত্যাশা তুঙ্গে। এটা আমার তোমাকে জিজ্ঞাসা করার আছে, কিন্তু তার আগে আমার অনেক সিরিয়াস নোট, আমার মাঝে মাঝে তোমার সঙ্গে কথা বলে বা তোমাকে পর্যবেক্ষণ করে আমার মনে হচ্ছে এই যে একটা নীলবাতির গাড়ি, পুলিশ স্যালুট করছে, গুরুত্ব, এই তুমি আসার আগে একটা বাঘ আসার আগে ফেউয়ের মতো কিছু লোক আসে, মানে এই যে কারা না কারা বাঁচতে থাকে একটা মন্ত্রীকে ঘিরে, তুমি খুবই মানে গুরুত্বপূর্ণ মন্ত্রী। না, আমি বলছি এটার কি একটা মোহ আছে যে কারণে সেই মোহের হাতটা ছাড়া যায় না চট করে? এটা দেখো, আমি ওই যে তুমি আমায় যেটা বলছিলে, এই যদি অভিনেতা কিছু হয়ে থাকি, যদি কিছু লেখক হয়ে থাকি, আমি বিষয়টা এইভাবে দেখি, ওই কাজটা করার জন্য এই সুরক্ষাটা পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, এটা আমি মন্ত্রীর কাজ করার জন্য নর্মাল পাবোই, কিন্তু আমার কাছে ওটা একটা অ্যাডেড ভ্যালু নিয়ে আসে যখন আমি ওই মানে রাষ্ট্রীয় নিরাপত্তায় যখন থিয়েটার করতে পারি বা অভিনয় করতে তোমরা পারি। সিপিএম আমলে যেটা নিয়ে খুব ভুগেছো, যে তোমার উইঙ্কল টুইঙ্কল বন্ধ করে দেওয়া হয়েছে বা ইত্যাদি, ওগুলো তো এক সময় হয়েছে, ওগুলো খুব মানে আমার ধারণা লোকাল স্তরে, এটা আমি তখনও বলেছিলাম, কেউ কেউ কাঁচা মানে তখনও সমাজে থিয়েটার বা সিনেমার একটা প্রভাব ছিল। হ্যাঁ, তো সেগুলো হয়েছে। তাই এইটা তুমি যদি আমার বলো যে এই যে মন্ত্রিত্বের যে হ্যালো, একটা বিভা আছে, একটা বিভা। হ্যাঁ, জাগরণে যায় বিভা বলি। এই যে বাংলা ক্যালেন্ডারের দেবতার মাথার পিছনে একটা বিভা দেখা যায় না, অনেকটা একটা অদৃশ্য বিভা থাকে, একটা অদৃশ্য আলোকবৃত্ত থাকে। এইটা কি একটা মোহ যে এটা ছেড়ে আমি বেরোতে পারবো না? এটা নয়, এটা একেবারেই নয়। এটা হয়তো আমার 11, 12, 13 এই অব্দি কাজ করেছি, তারপরে আমি বুঝেছি এগুলো মানে ছাড়াও এই কাজটা এসবই মায়া। হ্যাঁ, করা যেতে পারে। মানে তুমি বুঝতে পারবে যে আমি যখন ওই যাদবপুরের ঘটনা যখন ঘটলো, আমি আমার একটা গাড়ি আর একটা দুটো সিকিউরিটি নিয়ে গেছিলাম। হ্যাঁ, আমি তো কোনো কনভয় নিয়ে ঢুকিনি। ইজ দিস এ পাওয়ার ট্রিপ, কাইন্ড অফ এ পাওয়ার ট্রিপ, যেটা আমরা তো একটু ক্ষমতা একটু ইত্যাদি, যে কোনো জাগতিক মানুষ হিসেবে আমরা পাওয়ার তো মানুষ পছন্দ করে। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, পাওয়ার মানুষ পছন্দ করে বলেই পাওয়ারফুল লোককে মানুষ গালাগাল দেয়। যা পাওয়ার থাকে যার হাতে, মানে সে ওটা চাইছে। এখন তার পাওয়ার আর এদিক হচ্ছে তার না পাওয়ার দলে সে যখন যে মুহূর্তে পড়লো, তখন সে পাওয়ারকে অ্যাটাক করে। কিন্তু আমি পাওয়ারকে আমি প্রধানত আমি মনে করি একটি আত্মরক্ষার অঙ্গ। পাওয়ার তোমাকে অন্যকে আক্রমণ নয়, নিজেকে আত্মরক্ষার একটা প্রোটেকশন দেবে, একটা বলয় দেবে, একটা বর্ম দেবে। হ্যাঁ, এবং
আত্মরক্ষা এবং পাওয়ার তোমাকে কিছু ভালো কাজ করার স্পেসও দেবে যদি তুমি সেটাকে তুমি প্রপারলি ব্যবহার করতে জানো। তুমি সেটাকে ব্যবহার করে কিছু ভালো কাজও করতে পারো। খারাপ কাজ করার স্পেসও দিতে পারে যদি কেউ করতে চায়। নির্ভর করছে যে সে ওইটাকে কিভাবে দেখতে চায়, ওই চেয়ার বা ওই পাওয়ার। 15 বছরে কখনো মনে হয়েছে মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার কথা? এটা আমি তোমাকে বলবো না, কারণ এটা এত পার্সোনাল। এটা আমি তোমাকে অভিমানও তো হয়, তুমি একটা সৃষ্টিশীল মানুষ যাদের অভিমান অনেক বেশি এবং যারা অল্প সমালোচনাতে খুব রক্তাক্ত হন। আগে হতাম, এখন আমরা মোটা হয়ে গেছে, অনেক মোটা হয়েছে, মানে প্রায় গন্ডার আর ব্রন্টোসোরাস এর মাঝামাঝি, শঙ্কর একটা রাইনোসোরাস এবং ব্রন্টোসোরাস এর মাঝামাঝি কিছু একটা জায়গায় ব্রাত্তাসোরাস। কিন্তু ধরো আমার আরেকটা যেটা খুব মনে হয়, তোমার সঙ্গে খুব নিয়মিত কথা হয় না, কিন্তু আমার মনে হয় যে তুমি যতদিন ধরে মন্ত্রিত্ব করছো তার চেয়ে অনেক বেশি দিন তুমি নাটক লিখছো, অনেক বেশি দিন ধরে। এটা কি তোমার মনে হয়েছে কখনো ভেতরে ভেতরে একটা আমরা আত্মবীক্ষণ করে থাকি তো অনেক সময়, একা বসে থাকলে বা ইত্যাদি কিছু না থাকলে বা খুব মন খারাপ হলে, মন্ত্রী ব্রাত্য কি কখনো নাট্যকার ব্রাত্যকে ছাপিয়ে যেতে পেরেছে? মানে ছাপিয়ে যেতে পেরেছে কি অর্থে ছাপিয়ে যেতে পেরেছে? মানে আমি বলছি যে নাট্যকারের জায়গাটা কি কখনো মন্ত্রী কেড়ে নিয়েছে? না, কোনোদিন কাটতে পারেনি, কোনোদিন কাটতে পারেনি। মানে সেইটা তুমি আমি সেটা নিশ্চিত করেছো যে এটা। তুমি এই যে বলছো যে মন্ত্রী হেনা তেনা শিল্পী, তুমি আমায় বলো যে সিনেমা অভিনয় করা একরকম, বহু মানুষ আছে যারা অন্য জগৎ থেকে এসছেন, সিনেমায় অভিনয় করেছেন, করতেন, তারপরেও করেছেন, এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে। শত্রুঘ্ন সিনহার কথা ধরা যেতে পারে, তিনি মন্ত্রীও হয়েছিলেন। অমিতাভ বচ্চন অবশ্য মন্ত্রী হন না। আমি আঞ্চলিকভাবে এনটিআর বা জয়ললিতার কথা আমি ছেড়ে দিলাম, এটা তো বিরাট ব্যাপার। এমজিআর ছিলেন, বিরাট ব্যাপার। তো এরকম তার বাইরেও মানে স্থানীয় স্তরেও বহু লোক এসে অভিনয় করতেন, জনপ্রতিনিধি হয়েছেন, তারপরেও করেছেন। আমাকে একটা স্বাধীনতার পর লোক দেখাও যে ফুল ফ্লেজেড জনপ্রতিনিধি বা মন্ত্রী হয়ে দুটো ফিচার ফিল্ম বানিয়েছে। নেই, সময় তো নেই। তার মানে আমি সেটাই বলতে চাই, তার মানে যেটা আমি কেন মন্ত্রী হয়ে আছি, কেন আমি ওইটা করছি না, কেন আমি ওটা ছেড়ে দিচ্ছি না, কেন ছেড়ে দিলেই ও ওটা পেয়ে যাবে। হ্যাঁ, মানে আমি মানে যে আমায় বলছে আপনি তো ছেড়ে দিয়ে চলে আসতে পারতেন, করতে পারতেন। আমার তাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, তুমি নিজেকে জিজ্ঞেস করো তো, তোমাকে যদি অফারটা দেওয়া হতো তুমি কি প্রত্যাখ্যান করতে? তুমি যদি প্রত্যাখ্যান করো, তুমি আসলে ভয়ে করতে, বা আমার ধারণা সেটাও করতে না, কারণ তোমার কাছে অফারটা যেত না। আমার বক্তব্য হচ্ছে ওভারল্যাপ করে না, মানে কিন্তু সেই সীমারেখাটা যদি রাখা যায় তাহলে সেটা ওভারল্যাপ করে না, কিন্তু সেটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়ালের উপর। হ্যাঁ, কারণ আমি বুঝেছি তুমি যে কাজই করো না কেন এই পৃথিবীতে, এমনকি তুমি যদি ঘরে একা চুপ করে গালে হাত দিয়ে বসে থাকো এবং সেই ছবি যদি তুমি তোমার ফেসবুকে দাও, 20টা লোক তোমার পেছনে খারাপ কথা বলার জন্য লেগে যাবে। তাহলে আমি যখন কিছু না করলেও গালাগাল খাবো, তার থেকে কিছু করেই খাই। একটা ছবির শুটিং এর সময় ইস্তানবুলে তুমি যখন ছিলে, তখন তোমার কি মনে হলো যে আর কোনোদিন ফিরতে পারবো নাকি? আমার মনে হলো মধ্যরাতে ইস্তানবুলের হোটেলে, আমার মনে হচ্ছে সেই যেমন এতদিন ধরে স্টোরোপেন ছবিগুলো দেখেছি, ঠিক আছে, মধ্যরাতে দরজা টাক 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 করে একটা আওয়াজ, একটা মুখোশ পরা একটা লোক দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আর পাশে একটা বোরখা পরা একজন পুরুষ, আসলে তার হাতে একটা স্টেন গান। আমি পুরো পরিষ্কার ঘরে শুয়ে না, আমি একা মাঝে মাঝে যখন আওয়াজ হচ্ছে হয়তো চা দিতে এসছি, ভাবছি ওই এসেছে। ঠিক আছে, সে কি অবস্থা। মানে তারপর তো কিন্তু বিরসা মানে আমাদের যে ডিরেক্টর যে ছিল, সে তো অকুতোভয়, সে ওই অবস্থাও বলছে শুট করবো, এবং শুট হলো। আচ্ছা, চলছে। সেদিন সন্ধ্যাবেলা আমাদের শুট হলো, আমি ওখানে কি শর্ট দিলাম, আমি যেটা তো একটা মনে রাখার মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাও অনেকে বলে যে তোমার সঙ্গে দলের উঁচুতলার দূরত্ব যখন বাড়ে তখন নাকি শিল্প সংস্কৃতি লাভবান হয়, কারণ তখন তুমি নাকি শিল্প সংস্কৃতি একটু বেশি মনোনিবেশ করো। তুমি আমাকে 15 বছরে দেখো, মানে প্রথম 11, 12, 13 আমি সিনেমার মতো আমার থিয়েটার নিয়ে, তুমি সেটা লিখেও ছিলে, সেটা দিয়ে আমি আবার এই লেখালেখি আবার একটা সাংঘাতিক, মানে একটা বিপ্লবাত্মক একটা সিদ্ধান্ত ছিল যে বাংলা থিয়েটারকে বিপণন করার একটা বড় ব্যাপার ছিল সেটা। তো ওই উদ্যোগটা খুব খুব সেটা রুদ্রসঙ্গীত, সেটা আমি যে সিনেমার মতো, তোমার মনে আছে তুমি লিখেছিলে, ওই থিয়েটারটা দিয়ে আমি ব্যাক করি। তারপর 13 থেকে তুমি আমাকে এই
26 সাল অব্দি দেখাও কোন বছরে আমি সৃজনাত্মক কাজ করি, তারপর প্রত্যেকবারই আমার সঙ্গে না, শীর্ষ আমার নেতৃত্বের প্রশ্ন সেটা ছিল দূরত্ব না। বেড়েছে। আমার প্রশ্ন সেটা ছিল না, কিন্তু ও তো মাঝে মাঝে বেড়েছে, সেটা বড় কথা না। তার সঙ্গে সৃজনের কোনো না সম্পর্ক না, নেই। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা যে সৃজনটাই কি শেষ পর্যন্ত তোমার রেফিউজ, আশ্রয়? আমার প্রশ্নটা এইটা, মানে ডু ইউ গো ব্যাক টু ইয়োর ক্রিয়েটিভিটি এভরি টাইম? না, আমার তো মাঝে মাঝে ওই মানে জানি না তোমার হয় এই অনুভূতিটা হয় কিনা, আমরা যেহেতু একই প্রজন্মের, সেটা আমরা যেটাকে শিল্প সাহিত্য গান চিত্রকলা মানে ওভারঅল সিনেমা লেখালেখি লিটল ম্যাগাজিন এইগুলোকে এক ধরনের জীবনের পরিত্রাণ ভাবতাম এবং জীবনের এক ধরনের মানে কি বলবো আশ্রয় ভাবতাম, সেগুলো তো আমার তো বরং ওই উইঙ্কেল টুইঙ্কেল নাটকের কথা তুমি বললে বলে আমার তো ওই চরিত্রটার মতো লাগে নিজেকে, যে এগুলো সব এখন মানে নির্মুখ। হ্যাঁ, মানে মিশরে তুমি ঘুরে বেড়াচ্ছ, যেখানে চারিদিকে প্রচুর মমি, কোনো মমির গায়ে লেখা আছে থিয়েটার, কোনো মমির গায়ে লেখা আছে সাহিত্য, হ্যাঁ, এই তাদের মধ্যে তো সারি সারি ব্যান্ডেজ বাঁধা মমি, তীব্র ঝাঁঝালো আরকের গন্ধ, আর তাদের মধ্যে দিয়ে তুমি হেঁটে ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ, এইরকম তো মানে আমার বিভ্রম হয় মাঝে মাঝে। এই যে তুমি বললে, এটা খুব চমৎকার একটা দৃশ্যকল্প তৈরি হলো, যে এই যে আরকের ঝাঁঝালো আরকের গন্ধ, ব্যান্ডেজ ব্যান্ডেজ বা টানা মমির দল দাঁড়িয়ে আছে, তাই না? প্রায় এইরকম শিল্প সাহিত্যের জগতে যে বিচরণ করতে চেয়েছিল, সে তো তার মনে হচ্ছে, তার মনে হবে সে প্রায় মিশরে এসে পড়েছে। এক্স্যাক্টলি। এইবার তুমি যেটা বলছো না, এই যে গত 5 বছর গত 4 বছরের যে পশ্চিমবঙ্গের শিক্ষা ঘিরে যেসব দুর্নীতির অভিযোগ গত কয়েক বছরে উঠেছে, তাতে কি এই চেয়ারটায় বসতে একটু টেনশন হয় এখন? ভয় হয়, টেনশন হয়? আমি খুবই টেনশনের মধ্যে ছিলাম, এখন তো আমি মানে ভোটে নেমে পড়েছি। না না, এখন তো আমি বলছি, মানে এই যে এই সময়টা তুমি অতিবাহিত করলে, এটা তো একটা টেনশনের সময় ছিল। এটা খুবই টেনশনের সময় ছিল, টেনশন, অস্থিরতা, মানসিক অ্যাংস্ট, এবং যে এটা একটা এক ধরনের চেহারা, মানে মনের মধ্যে যেটা ঘটছিল, তোমায় যদি আমি খুব ফ্র্যাঙ্ক হই তোমার সঙ্গে। ফ্র্যাঙ্ক তো হবে, আমি বন্ধু মানুষ, এটা ফ্র্যাঙ্ক হবে নিশ্চয়ই না? নিশ্চয়ই। আর না, আমার সত্যি এটা মনে হয়েছে। কিন্তু একই সঙ্গে আমার কিন্তু কি করে আমি সিচুয়েশনটা থেকে নিজেকে এবং দপ্তরকে বার করতে পারি, এটাও প্যারালালি কিন্তু আমার মধ্যে প্রায় 440 ভোল্টের শক দিচ্ছিল, যে মানে দুটো শকই কাজ করছে একসাথে। তো আমি একটা নেত্রী মানে মুখ্যমন্ত্রী আমার একটা সুবিধা দিয়েছিলেন, যে আমি আমার টিমটাকে নিজের মতো সাজাতে পেরেছিলাম, মানে বোর্ড প্রেসিডেন্ট, এসএসসি চেয়ারম্যান, প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান, এরা খুব কম্পিটেন্ট অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন বলে ওদের উপর আমি একটা ডিপেন্ড করেছিলাম। এবং আমি, তুমি যদি মনে করে দেখো যে আমি এবং ঘটনা তাই যে যে কাজটা এসএসসির করার কথা মন্ত্রী বিবৃতি দেবে কেন, ঠিকই তো, আমি ওই সময় তোমার বাইপাস করে দিতাম, যে ওটা ওরা বলবে ওরা বলবে ওরা বলবে। হ্যাঁ, তো এই করে করে আর একই সঙ্গে প্রভূত আইনি পরামর্শ নিতে হচ্ছিল। সেখানে মাঝে মাঝে আমাকে সন্ধেবেলায় বিভিন্ন উকিলের চেম্বারে গিয়ে বসতে হচ্ছিল। কি বিপদ! হ্যাঁ, যাই হোক, সেসব দিন গেছে। কিন্তু এখন এটা ভাবলে তুমি যেটা বলছো যে এক ধরনের টেনশন বা অনিশ্চয়তার বোধ, হ্যাঁ, সেটা এখন ভাবলে কিন্তু এটা ভালোই লাগে। এই কারণে ভালো লাগে যে 32,000-এর চাকরি হোক আর 26,000-এর চাকরি হোক, এইগুলো শেষ অব্দি মমতাদির সরকার, মামাটি মানুষের সরকার সুরক্ষিত রাখতে পেরেছে। মানে তাহলে মানে যে সময়টা এসেছিল, দ্য স্লাইস অফ দ্য টাইম, সেই সময়টা আর মধ্যে যে ঝড়ঝাপটা ছিল, তখন মানে আমি কম্পাস খুঁজে পাচ্ছিলাম না, আমি মাস্তুল খুঁজে পাচ্ছিলাম না, ওই মাস্তুল কম্পাস শেষ অব্দি খুঁজে পাওয়া গেল এবং সেগুলোকে সুরক্ষিত রাখা গেল। এই চাকরিগুলো তরি কি তীরে ভিড়েছে? তরি তো অনেকটা, প্রায় তীরে 32,000-এর চাকরি বেঁচে গেল। আবার মামলা হয়েছিল, সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে, আর 26,000-এর প্রক্রিয়া তো প্রায় শেষ। এই যে তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ বিরোধীরা তোলে, তার 90% শিক্ষা দপ্তর কেন্দ্রিক, কারণ বিকাশ ভবনে মধুটা কি আছে এইটা আমি বুঝতে পারি। তুমি যদি মানে তুমি তো খুব মধু পেয়েছো বলে আমার মনে হয় না। মধু নেই, মানে তুমি এই মৌচাক ছেড়ে বরং বেরোতে চাও। মৌমাছির দংশন আছে, একটা মধুহীন মধুভাণ্ড, যাতে মৌমাছির দংশন ছাড়া বিশেষ কিছু নেই।
তাহলে এত মানে শিক্ষা দপ্তর নিয়ে এত দুর্নীতির অভিযোগ কেন ওঠে? না, এই যেহেতু আমার ধারণা সেটা ওই ঘটনাগুলো ঘটলো, টাকা টাকা পাওয়া গেল ইত্যাদি, তারপর থেকে এটা একটা কিন্তু ধরো ব্রাত্য, তুমি প্রথম মমতা সরকার প্রথম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অধ্যাপক ব্রাত্য বসু। আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ওয়াজ এ ভেরি প্রুডেন্ট কল। না, সেই সময়কালে কিন্তু কোনো দুর্নীতির অভিযোগ এখনো পর্যন্ত শোনা যায়নি। তুমি যে সময় না শিক্ষামন্ত্রী, হয়নি তো। সেটাই বলছি। না, তোমাকে মনে রাখতে হবে 11 থেকে 14 প্রথমেই কিন্তু আমি মানে যেহেতু দুটো দপ্তর আমার ছিল না, আমি ছিলাম উচ্চ শিক্ষামন্ত্রী আর সিঙ্গুরের মাননীয় বিধায়ক রবীন্দ্রনাথ তিনি ভট্টাচার্য ছিলেন ছিলেন। স্কুল শিক্ষামন্ত্রী। তার 2-3 মাসের মধ্যে হ্যাঁ, মুখ্যমন্ত্রী একটা সিদ্ধান্ত নেন যে ওই দপ্তরটা আমায় দেবেন, আর ওনাকে বোধহয় অন্য কৃষি দপ্তরে মানে নিয়ে আমি যান। প্রথম 4 বছর একটা বড় সময়, মানে হ্যাঁ, প্রায় পুরোটাই তুমি শিক্ষামন্ত্রী ছিলে, যে সময় কোনো রকমের কোনো দুর্নীতির অভিযোগ হুম, শোনা যায়নি, এখনো পর্যন্ত শোনা যায়নি। আমি ধরে নিচ্ছি নেই, হলে এতদিনে চলে আসতো। কিন্তু তোমায় সরানো হয়েছিল কেন? মানে তোমাকে সরিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে সেখানে নিয়ে যাওয়া হলো, কেন সরানো হলো? তোমার কাছে এর কোনো আমি যুক্তি ছিল বা কোনো রকম ব্যাখ্যা ছিল? মানে পার্থ চট্টোপাধ্যায় কি কোনো বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হলো বিকাশ ভবনে? আমার মনে হয় না সেটা। উনি কেউ যখন কিছু করে সেটা সে নিজের দায়িত্বই করে। বাকি তুমি যে অ্যাসাইনমেন্ট নিয়ে গেছে এটা আমার কখনোই মনে হয়নি কেউ তাকে পাঠিয়েছে ওটার জন্যে। না, আমি 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 এর পুরোটা মানে প্রথম কথা মানে কেন রদবদলটা হয়েছিল এটা তো আমি বলতে পারবো না। এটা তোমার মানে মুখ্যমন্ত্রী বলতে উনি পারেন। উনি বলতে পারেন। খুব ফ্র্যাঙ্কলি তোমায় জিজ্ঞাসা করছি, তোমার শিক্ষা দপ্তর থেকে তোমায় সরিয়ে দেওয়ার পরে তোমার খারাপ লাগেনি? না, আমি সত্যি? তোমায় বলছি না, সিরিয়াসলি? সিরিয়াসলি তুমি যদি একটা লোক আমায় দেখাতে পারো, তুমি আমাদের রাজনৈতিক লোকেদের কথা ছেড়ে দাও, হ্যাঁ, আমার বন্ধুদের মধ্যে বা আমার পরিবারে আমি কাউকে গিয়ে বললাম হায় আমি কি হলো আমায় সরিয়ে হা দিল, হতশ্মী। হ্যাঁ হতশ্মী, আমি একটি কথাও কাউকে বলিনি। হ্যাঁ, আমার পরিবারকেও কোনোদিন বলিনি যে এই যে সরিয়ে দেওয়া হলো এটা আমার সঙ্গে ঠিক হলো না, আমি কিন্তু ওটা পারতাম। হয়তো নিজেকে বলেছিলে। আমি নিজেকেও বলিনি। মন্ত্রিত্ব ব্যাপারটা যে কতটা ইম্পর্টেন্ট বা কতটা সামাজিক মর্যাদা সম্পন্ন সেটা নিয়ে তো আমার কোনো ধারণা ছিল না। এবং আমি সত্যি কথা বলতে কি, এই নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলন না হলে আমি রাজনীতির মধ্যেও আসতাম না। আমি রাজনীতির লোকই ছিলাম না। এক্স্যাক্টলি, সেটাই আমি তোমায়। হ্যাঁ, আমি পলিটিক্যাল লোকই নই। আমি এখনো মনে করি যে থিয়েটারটার কথা তুমি আমরা বললে উইঙ্কেল টুইঙ্কেল, ইটস নট এ পলিটিক্যাল থিয়েটার। এটা বাবা ছেলের একটা আন্তঃসম্পর্কের, আন্তঃরসায়নের একটা ভালোবাসা এবং দূরত্বের গল্প। আমার মনে হয় সেটা সময়ের দাবিতে ওটা পলিটিক্যাল থিয়েটার বলে লোকে পারসিভ করে। মিডিয়ার তখন দরকার ছিল, কারণ বিশ্বায়নের পর অনেক মিডিয়া উঠছে। হ্যাঁ, নতুন নতুন মুখ দরকার। ওই বার্টল ব্রেস্টের গ্যালিলিও থিয়েটার এসে সংলাপের মতো, যে বললো যে দুর্ভাগা সেই দেশ, হ্যাঁ, যার কোনো নায়কের দরকার হয়, যে দেশে কোনো বীর পুরুষ নেই। হ্যাঁ, তখন ওই গ্যালিলিও উত্তর দিল দুর্ভাগা হচ্ছে সেই দেশ যে দেশে বীর পুরুষের প্রয়োজন হয়। তা মিডিয়ার অনেক বীর পুরুষ প্রয়োজন হচ্ছিল। তুমি সেই বীর পুরুষ হলে। আমরা অনেকেই হলাম মানে সেই বীর পুরুষরা অনেকে এখন যেমন দেখো, হ্যাঁ, তুমি মিডিয়ার হাল হকিকত যদি দেখো, স্পোর্টস ওই সময় প্রথম পাতায় উঠে আসছে, 4th পেজে থিয়েটার নিয়ে পোস্ট এডিট বেরোচ্ছে, এন্টারটেনমেন্টের পাতায় থিয়েটার নিয়ে ডিবেট হচ্ছে, সিনেমা নিয়ে মানে নতুন নতুন অ্যাঙ্গেলে লেখা হচ্ছে। অর্থাৎ গণমাধ্যম এবং বিশ্বায়ন এর উত্তর সংবাদপত্রের ডিকশনও বদলাচ্ছে। 2005 সালে 24 ঘন্টার ফুল ফ্লেজের চ্যানেল আসছে, নিউজ চ্যানেল প্রথম ভারতবর্ষে, ঠিক। এবং সেটা প্রিন্ট মিডিয়ার মানে গতিপথ বদলে দিচ্ছে, প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াচ্ছে, গতিপথ বদলে দিচ্ছে। হ্যাঁ, তো মানে সেই গতির সঙ্গে প্রিন্ট মিডিয়া কিভাবে এঁটে উঠবে, যে খবর আসছে আমি দেখছি এবং চুড়ে ফেলছি, যেটা এখন শর্টস বা ওই ওই স্ক্রলিং এর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। এগুলো তো তখন আসছে, তখন মানুষের নতুন নায়ক পাওয়ার দরকার ছিল। হ্যাঁ, তোমার সঙ্গে আরো যে বীর পুরুষেরা তখন ছিলেন, আমরা যে ডন কিহোতে, আমাদের মানে পুরো ব্যাপারটাই যে আসলে একটা মানে উইন্ডমিল ঘুরছে তাকে আমি দৈত্যভাবে দুর্গ বলে ভাবছি, বা একজন বারাঙ্গনাকে আমি সুন্দরী রমণী বলে ভাবছি। হ্যাঁ, আমাদের আমরা 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 আসলে ওই কাইন্ড অফ ডন কিহোতের দৃষ্টিভঙ্গির এক ধরনের ফলাফল। হ্যাঁ, বাকি যারা ছিলেন, হ্যাঁ, সেই বীর পুরুষরা তো শেষ পর্যন্ত রইলেন না কেন সঙ্গে? অনেকেই এখন থিয়েটার করেন না, থিয়েটার করেন, কিন্তু রাজনৈতিক যে মতভেদ একটা তৈরি হয়েছে দেখতে পাই। মানে তোমার সমসাময়িক, একটু পরিষ্কার করে যদি বলো বুঝতে পারবো। কৌশিক সেন, হ্যাঁ, খানিকটা সুমন মুখোপাধ্যায়। কৌশিক বা সুমন ওরা তো প্রথম থেকেই মানে সংসদীয় রাজনীতি বা এই সিভিল আন্দোলনে রাজনৈতিক কোনো
প্রবেশ ঘটুক বা সিভিল সোসাইটিতে পলিটিক্যাল ফেস পাক, এটা এই তত্ত্বের বিরোধী ছিল। আমি আর কবির সুমন, কবির দা, আমরা রাজনৈতিক ফোর্সকে, রাদার মমতাদিকে, আরো পড়ুন আসলে মমতাদিকে, এখানে আমরা চেয়েছিলাম যে এই দুটো ফোর্স একাকার হোক। আমি নাম করছি না, কিন্তু তাদের মধ্যে অনেকেই বিরোধী ছিলেন মমতাদির। তারা পরবর্তী ক্ষেত্রে মমতাদির অনেক কমিটিতে এলেন বা আরো অন্য কিছু জায়গায় গেলেন, কিন্তু সেটা তো পুরনো তর্ক। এবং এরা সকলেই, এরা কৌশিক বা সুমন, এরা হয়তো কৌশিকের তো পলিটিক্যাল ভয়েস আছে এখনো আছে, কিন্তু সেটা তোমাদের পক্ষে নয়, বিপক্ষে, বিপক্ষে। Does it pain you? না না, আমার বন্ধু বা আমার বন্ধু যদি নাও বলি, থিয়েটারের আমার একই ফ্রেটার্নিটির মানুষ, তাকে আমার রাজনীতি বিশ্বাস করতে হবে? তাহলে তো আমি সিপিএম এর মতো। না, একদা তোমরা তো একই ছাতার তলায় এসেছিলে একটা প্রয়োজনে, মেবি সময়ের প্রয়োজন, সময়ের প্রয়োজনে, সেখান থেকে দুটো পথ আলাদা হয়েছে। তার মানে এই নয় যে আমাদের বন্ধুত্ব চলে গেছে। পার্থ চট্টোপাধ্যায়ের আমলের শিক্ষায় অনাচারের দায় তোমাকে বহন করতে হচ্ছে, অস্বস্তি হয় না? না, এই 5 বছর তো কেটে গেল। হ্যাঁ, কেটে গেল, কিন্তু আমি বলছি অস্বস্তি হয়েছে তো। একটা সময় তোমাকে বললাম হয়েছে, হয়েছে তো। কিন্তু আরেকটা জিনিস, ওই যে তুমি বললে বিকাশ ভবনে কি এমন, মানে কি হয়, শুধু শিক্ষা দপ্তরকে কেন্দ্র করে এত কথা ঘুরে কেন, সেটা তো অস্বস্তিতে ফেলেছে। শিক্ষা দপ্তরের যাবতীয় দুর্নীতির দায় কি শুধু পার্থ চট্টোপাধ্যায়? ব্রাত্য বসুর কোনো দায় নেই? কিন্তু মানে তুমি তো পার্থর আগেও শিক্ষা দপ্তরে ছিলে, পার্থদার তোমার গোচরে কিছু ছিল না? পার্থদার দায় আছে কি নেই আমি বলছি না, তুমি বলছো। পার্থদা, আমি বলছি, আদালতও বলছে, আদালত এখন বলেনি, সিবিআই বলছে না, দায় অভিযুক্ত হিসেবে তার বিচার হচ্ছে। তো না, তোর প্রশ্নটা আরেকবার বলো। আমার প্রশ্ন হচ্ছে, শিক্ষা দপ্তরে তুমি তো পার্থ চট্টোপাধ্যায়ের আগে শিক্ষা দপ্তরের মন্ত্রী, মানে আমার চোখে কিছু পড়েছিল না? কেননা ওই 14 সাল থেকে 21 সাল আমি শিক্ষা দপ্তরে কি ঘটছে বা না ঘটছে, না আমি বলছি 11 থেকে 14, সেই সময় এরকম কোন রকম অসৈরণ হচ্ছে বা কোন রকম গোলমাল হচ্ছে কি তোমার চোখে না? তো মানে প্রাইমারি পরীক্ষা টাইমে হচ্ছে, এসএসসি তো মানে 13 সালে বোধহয় হয়। মানে আমি তো মনে করি যে তৎকালীন চেয়ারম্যানের আন্ডারে যে এসএসসি পরীক্ষাটা 13 সালে হয়েছিল, আমি মনে করি এসএসসির ইতিহাসে ওইটা শ্রেষ্ঠ এসএসসি পরীক্ষা। আচ্ছা, হ্যাঁ, মানে এত নিখুঁত, এত নির্ভুল এবং এত মানে স্বচ্ছ হয়েছিল ব্যাপারটা। এবং সেটা চেয়ারম্যানের সঙ্গে কথা বলে, প্রফেসর চিত্তরঞ্জন মণ্ডল, তার সঙ্গে কথা বলেই আমরা কিন্তু ওটা করেছিলাম, এবং উনি ওটা হি টুক ইট ব্রিলিয়েন্টলি। এটার পরে হলো না? না, আমি 14, তারপর তো আমি যখন এলাম আবার ফিরে, ফাইনালি আমি যখন আমার লোক, আমি গিয়ে বোধহয় টিম তৈরি করতে করতে আমার 22 সাল হয়ে গেছে। তারপর তো খুব স্মুদি হয়েছে। এখন যে চেয়ারম্যান, সেও দারুণ কম্পিটেন্ট, হ্যাঁ, কম্পিটেন্ট না হলে তুমি তাকে রাখবে কেন? এবং অনেস্ট। হ্যাঁ, মানে এইটা বোধহয় ইমোশনালি অনেস্ট, এইটা খুব ইম্পর্টেন্ট, ইমোশনালি অনেস্ট হওয়া। যে এই শিক্ষা দপ্তরে যে চেয়ারম্যান, মানে এসএসসি চেয়ারম্যান, মানে ইমোশনালি অনেস্ট হওয়াটা। মানুষ কি চায়, যে স্বচ্ছতা আর মানে যোগ্যতার ভিত্তিতে চাকরি হোক। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো টাকা নেওয়ার কথা তো ছেড়ে দাও, মানে ও স্বচ্ছতা এবং যোগ্যতার সঙ্গেও এই চেয়ারম্যানের কোনো আপোষ করা উচিত নয়, এবং সে করবে না। এই বিশ্বাস এবং এই আস্থা তোমার একদম নিশ্চিত, একদম আছে। নিশ্চিত। ব্রাত্য, প্রকাশ্য মঞ্চ থেকে একটা ভাষণে তুমি বলেছিলে যে চাকরিগুলো তৃণমূলের ছেলেরাই পাবে। এটা নিয়ে খুব সমালোচনা হয়েছিল, কিভাবে পাবে, কোন প্রক্রিয়া পাবে তা তুমি বলবে না। এটা কি শিক্ষামন্ত্রী হিসেবে তোমার বলা উচিত হয়েছিল? ভালো করে শোনো, সেটা হচ্ছে যে ওটা আমি বলি 21 সালের নির্বাচনের পরে দমদমে, যখন আমাকে একটি ওয়ার্ড থেকে সম্বর্ধনা দেওয়া হয়, 15 নম্বর ওয়ার্ড, আমার মনে আছে, দক্ষিণ দমদমে। এবার সেখানে অ্যাকচুয়ালি ওই ওয়ার্ড থেকে আমি আমার মানে একটা মন্ত্রীর দপ্তর থেকে 3 জন অ্যাটেন্ডেন্ট পাই। তাই নাকি? হ্যাঁ, আমি 3টে, মানে বছরে 6টা চাকরি দিতে পারি। এবার আমি যত চাকরি দিয়েছি আমার সব দমদমে পলিটিক্যাল ছেলেদের দিয়েছি। ইনসিডেন্টালি ওই ওয়ার্ডে কোনো ছেলে, মানে ওরা সব থেকে ভালো রেজাল্ট করা সত্ত্বেও আমি কাউকে দিইনি। আচ্ছা, কেন দাওনি? দিইনি মানে হয়ে ওঠেনি। কোনো একটা ওয়ার্ড থেকে দাদা এই ছেলেটাকে নাও, আমি দেখি হ্যাঁ ঠিক আছে নিয়ে নিলাম, করতে হয়নি। পরে ওয়ার্ডের একটা অভিমান ছিল,
সেইটা আমি নিউট্রালাইজ করতে নিউট্রালাইজ করতে গেছি। নিউট্রালাইজ করতে গিয়ে ওই কথাটা মানে শিক্ষামন্ত্রীর কথা হিসেবে হ্যাঁ বিবেচ্য হয়েছে, ওটা আসলে বিধায়কের কথা বা মন্ত্রী, মানে যে কোনো দপ্তরেরই মন্ত্রীর কথা। ওই যে 11 থেকে 21 অব্দি, তার মানে আমি প্রায় 100টা চাকরি দিয়েছি। কমই দিয়েছো দেখছি, আরো তো- আরো বেশি দেয় হ্যাঁ, লোকে। হ্যাঁ। তো সেটা ওই ওয়ার্ডটা থেকে কিন্তু এখন হয়নি। আফসোস হয় কিসের ওইটা আফসোস? বলে ফেলার না জন্য। না না, ওটা কোনো ঠিকই বলে, মানে ওটা ভুল কথা আমি বলিনি। তারপরে এই যে ধরো তুমি বলেছিলে যে রাজনৈতিক বাধ্যবাধকতায় অনেক সময় কর্মীদের পাশে দাঁড়ানোর প্রয়োজন হয়, মানে কিছুটা সুযোগ পাইয়ে দেওয়া জরুরি হয়ে কর্মীদের পড়ে, অবশ্যই সুযোগ পাই, মানে জরুরি। এগুলো ভারতীয় গণতন্ত্রে আমরা দেখতে সবাই অভ্যস্ত, এটা নৈতিক না অনৈতিক সিপিএম ক্যাডার সে তর্কে যাচ্ছি না। পোষণ করেনি, হ্যাঁ ডেফিনেটলি করেছে, বিজেপি কিন্তু- ক্যাডার পোষণ করে না, কিন্তু তা আমি ওই- আমার কর্মীদের দেখবো না? ওইটা দিয়ে কি এইটাকে জাস্টিফাই করা না, আমি যায়? জাস্টিফাই কি, আমি তাকে ন্যায্য আমার হকের চাকরি দিচ্ছি, এবং আমি এই কথাটাও বলেছিলাম সেই সময়, নৈতিক যে একটা অনৈতিক সন্দেশ দেখবে অব্দি না, পাইনি, নৈতিক অনৈতিক। একটা সন্দেশ অব্দি তার থেকে নিইনি চাকরি দিয়ে। পরে যখন একটা মিষ্টি ফুলের- দিতে এসছে নাও নি, নিইনি, তো সন্দেশ কারণে সুগার হয়ে যাবে বলে। সুগার হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমি তো ওপেন ছিলাম, হ্যাঁ। খোঁজো না ভাই, হুম আমি এই যে চপ করে ছেলেকে ডেকে ডেকে জিজ্ঞেস করো, একটু ছেলে আছে। হুম হুম হ্যাঁ, হুম। তো যাই হোক, ও বলে আর কি লাভ আছে? না কিন্তু এইটা তোমার কোনো আফসোস হয়নি কখনো, যেটা বলা উচিত হয়নি? পরে আমরা ওই এগেন রিফ্লেক্ট করি যখন, দেখো, বলে যখন ফেলেছি, হুম, আমি সাধারণত তার দায় নিয়ে নি। হ্যাঁ, দায়টা নেওয়া উচিত। হুম। আর প্রথম কথা, আমি খুব মানে পলিটিক্যাল মঞ্চে যখন কথা বলি, আমি একটু সেন্সার করেই কথা বলি, খুব ফ্র্যাঙ্ক কথা আমি মঞ্চে বলি না, কারণ এখন যে ভার্চুয়াল যুগ, হুম, তোমার কথার কোন ব্যাখ্যা হয়ে যেতে পারে। এবং কোনটা থেকে কোনটা কেটে নিয়ে কোনটার সঙ্গে লেগে গিয়ে হ্যাঁ, আমি একটা তো সম্পূর্ণ মনে করি উল্টো মানে হয়ে যে, যাবে। আমি নাম করেই বলছি যে বেচারি খুব ভালো লোক ছিলেন, কিন্তু তাপস পাল, হ্যাঁ হ্যাঁ। আমার তো ধারণা ওর মৃত্যুর পেছনে ওর ওই যে কথাগুলো যে বলে ফেলেছিলেন, হুম, ওইটাই ওকে সারা জীবন নিয়তির মতো ধাওয়া করে গেল। মানে শব্দ ধাওয়া করলো, শব্দ যে ব্রহ্ম, হুম, এই যে বলে। হ্যাঁ, তো এটা আমি ওই জন্যে ওই ঘটনার পরেও, মানে আগে আমরা কি মানে সিপিএম নেতারা কি করতো, অনিল বসু হুম। বা আমি নাম করছি না, হ্যাঁ, আরো ছিলেন বিনয় কুমার। যাই হোক, ওই মানে তারা গ্রামের মধ্যে বলতেন, হ্যাঁ, হ্যাঁ। মানে অতটা কুৎসিততম ভাষা বলতেন। হ্যাঁ। হ্যাঁ, সেগুলো তো মানুষ তখন এই হাতের ক্যামেরা টাক করে রেকর্ড করতো না, সেগুলো একটা অ্যালাউন্স পেয়ে যেত। সময়টা এখন অনেক অন্যরকম সময়টা হয়ে এখন গিয়েছে। মানে স্পর্শকাতর, হ্যাঁ, যে ভীষণ। কেউ যে কোনো কথা অন্য হ্যাঁ, মানে করে দিতে বলে, পারে হ্যাঁ, আর কি। হ্যাঁ। রবীন্দ্রনাথের রক্তকরবীর মতো কথা বলি আমরা, মানে করে ওরা। হ্যাঁ, তো এই আর কি। যে 2024 সালে তোমার মনে আছে নিশ্চয়ই, লোকসভা ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েছিলেন। 2024 লোকসভার আগে? লোকসভা ভোটের আগে, বেশ খানিকটা আগে। আচ্ছা, আর হ্যাঁ। আমি তখন ওর একটা সাক্ষাৎকার নিই, তারপরে ঘটনাচক্রে তারপর থেকে ওইটা মানে উনি অনেক বেশি ইনভলভ হন, এবং তারপরে লোকসভা ভোটে যা হয় সেটা তো সত্যি কথাই একটা ভয়ানক ভালো রেজাল্ট করে। 29টা সিট পাই আমরা। 29টা সিট, যেটা সত্যি কথা বলতে খুব বেশি কেউ ভাবেনি, না, মানে, এবং বিজেপি সিট কমে 12টা হয়ে যায়। হুম। তো তখন তৃণমূলের মধ্যে একটি দল তাকে বোঝাতে গিয়েছিল ক্যামাক্সিতে, তুমিও ছিলে তার মধ্যে। সেই তাদের অনেকেই এখন ক্যামাক্সির থেকে কিছুটা দূরে নাকি, এটা কি ঠিক? আমি মানে কালকে আমি কামাক স্ট্রিটের বাঁকুড়ার কথা বললাম, হুম। কামাক স্ট্রিট থেকে আমার কাছে ফোন এলো, আমি আগামীকাল বাঁকুড়ায় এটা যাচ্ছি। ফোন এলো, হ্যাঁ, এ তো ফোন তো আসবেই, না, ভোটের আগে আমি এখন মানে মানে দুপুরবেলা এরকম কোনো দূরত্ব তৈরি হয়নি। আমার বাকি যারা গিয়েছিলেন সেই সময়, না, বাকি যারা গিয়েছিলেন তার মধ্যে একজন বিজেপির, একজন বিজেপিতে চলে গিয়েছেন, এখন ভোট লড়ছেন। ভোটে লড়ছেন এবার, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। একজন আমাদের আমাদের বেলেঘাটা কেন্দ্র থেকে প্রার্থী, হ্যাঁ, তুমি তাকে এখানে ইন্টারভিউ করেছো, হ্যাঁ। ঠিক আছে। তো আমার সঙ্গে তো দূরত্ব হয়নি। ভেরি গুড। হুম। আরেকটা জিনিস এটা তোমায় জিজ্ঞাসা করছি, যেহেতু ঘটনাটা ঘটেছে, এই যে ভোটের ঠিক মুখে আইপ্যাক পশ্চিমবঙ্গে তাদের কাজ বন্ধ করে দিল। এটা কে বলেছে? আমি সত্যি ঘটনাটা পুরোটা আইপ্যাকের সমস্ত কর্মীকে, আইপ্যাকের মানব সম্পদ বিভাগ, এইচআর যাদের বলে, তারা একটা মেল করে জানায় যে আমরা উইথ ইমিডিয়েট এফেক্ট পশ্চিমবঙ্গে সমস্ত কাজকর্ম বন্ধ রাখছি, তোমরা 20 দিনের শর্ট লিভে যাও, এবং 11 মের পর আমরা আবার রিগ্রুপ করে এটা সম্পর্কে একটা সিদ্ধান্ত নেব। তারপরে ঘটনাচক্রে তৃণমূল বলে যে এই খবরটা ভিত্তিহীন, এটা আমরাই করেছিলাম, আনন্দবাজার.com প্রথম করে আচ্ছা, খবরটা। কাল তৃণমূলে সকালে কে বলেন এটা? নেতৃস্থানীয় লোকেরা বলেন? একটা বিবৃতি আসে, আচ্ছা, কিন্তু সেই বিবৃতি সমাজ মাধ্যমে যায়নি, হুম। সেই বিবৃতি খবরের মানে সংবাদ মাধ্যমে গিয়েছে, হুম। আমরা সেই খবরও করি। ঘটনাচক্রে তারপর
মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেন যে আইপ্যাকের ওদের চাকরি আমরা দেব। এটা ঘটনা যে তারা আইপ্যাক হিসেবে নেই, কিন্তু মানুষগুলো তো কিছু জায়গায় আছে, কিছু জায়গায় নেই। আইপ্যাকের সঙ্গে তো মূল কোঅর্ডিনেশনটা করেন আমার ধারণা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিবৃতি কি? তার বিবৃতি নেই কিছু। তার আছে, এবং এবং সব- আইপ্যাক আছে। প্রশ্নটা হচ্ছে আইপ্যাক ছাড়া তৃণমূল ভোট করতে পারবে? একটা তো নির্ভরতা তৈরি হয়েছে, এটা পারস্পরিক নির্ভরতা, এটা আমরা অবশ্যই সকলে জানি। নির্ভরতা আছে, এবং আমার ধারণা আইপ্যাক আছে, কিন্তু 11 ভোট তো আমরা আইপ্যাক ছাড়াই করেছি, হ্যাঁ। 14 ভোট আমরা আইপ্যাক ছাড়া করেছি, যেখানে তৃণমূলের জীবনের ইতিহাসে হায়েস্ট এমপি সিট পাচ্ছে। 14 ভোট, হ্যাঁ, কিন্তু 34টা 19-এর ভোট আইপ্যাক ছাড়া ছিল, তারপরে আইপ্যাক তারপর থেকে আইপ্যাক আছে। সেটাই বলছি। হ্যাঁ। তাহলে 16 সালে নির্ভরতা আমরা তো তৈরি করেছি। হয়েছে। সেই তোমার কোনো অসুবিধা হবে যদি আইপ্যাক না থাকে? আমার একটা অসুবিধা হবে, যে কারণে যে ছেলে মেয়েগুলি যে সাজেশনগুলি দেয় আমায়, সেটা মানে আমার প্রচারের পক্ষে আমি সেটা পালন করি এবং আমার ভালো লাগে। আমার সেটা লাভজনক, সেটা লাভজনক। মানে যে এইটা স্যার যদি ওইটা দেখেন, ওইটা যদি দেখেন, ওইখানে ওই লোকটার সঙ্গে বসা দরকার। হ্যাঁ, এগুলো আমার 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 মানে লোকাল যে মানে ফিলার গুলো আসে, সেগুলো আমার পক্ষে প্রয়োজনীয়। তুমি গত 15 বছর ধরে দমদমের বিধায়ক, তোমার কি মনে হয় দমদমের কোন মৌলিক সমস্যার সমাধান তুমি বিধায়ক হিসেবে করতে পেরেছো? হোয়াট হ্যাজ বিন ইউর বিগেস্ট অ্যাচিভমেন্ট আমার অর অ্যান্ড হোয়াট হ্যাজ বিন ইউর বিগেস্ট ফেলিয়ার বলে তুমি মনে করো? আমার যদি সব থেকে বড় অ্যাচিভমেন্ট বলে, আমি ওগুলো ছেড়ে দিচ্ছি। নতুন হাসপাতাল হয়েছে, নতুন স্কুল হয়েছে, নতুন মানে কি বলবো, মানে দমদমের আলো, জল, নিকাশি, এগুলো সম্পূর্ণ পাল্টে গেছে। ঠিক আছে, এবং সেগুলো অনেক মানে তোমার পূর্বতন কাগজে সেগুলো খবরও হয়েছে। হ্যাঁ, দিনের পর দিন খবর হয়েছে। কিন্তু আগে যেটা আমি মনে করি যে সব থেকে যেটা বড় বদল হয়েছে, যেটা অ্যাচিভমেন্ট আমি খানিকটা নেব, ওটা আমার নেত্রী, এগুলো সবই হয়েছে নেত্রীর জন্যে। তো কিন্তু এখানে আমার খানিকটা অ্যাচিভমেন্ট আমি বলবো এইটা, যে দমদম বলতে যে পারসেপশনটা ছিল, যে একটা দমদম দাওয়াই, একটা গুলি, সকালবেলা গুলির আওয়াজ, একটা জেল, একটা বোমার আওয়াজ, দুটো লাশ পড়ে যাওয়ার আওয়াজ, স্টেশনের রেল লাইন ধরে ছুটন্ত কাউকে সে ছিটকে পড়লো রেল লাইনের ধারে, হ্যাঁ, বা একটা চাপা সন্ত্রাসের যে আবহ, এইটা পাল্টে একটা খোলামেলা একটা কালচারাল হাব হয়েছে, যেখানে মানে ধ্রুপদী সঙ্গীত কনফারেন্স হয়, থিয়েটারের উৎসব হয়, পরেশ রাওয়াল থেকে নাসিরুদ্দিন শাহ দমদমে এসে থিয়েটার করেন, হ্যাঁ, তারপর সিনেমা ফেস্টিভ্যাল হয়, যেখানে সাংস্কৃতিক মানচিত্রে দমদমের একটা অনুরাগ কাশ্যপ আসেন স্থায়ী জায়গা, বা বোমান ইরানি আসেন, নওয়াজুদ্দিন সিদ্দিকী মন্ত্রী ব্রাত্য না হলে আসতেন না, আমি আনতে পারতাম না। আমি সেটাই পারতাম না। মানে থ্যাংক ইউ ফর বিইং সো ফ্র্যাঙ্ক। হ্যাঁ, আর বিগেস্ট ফেলিয়ার যেটা, সেটা হচ্ছে যে এটা, এই ফেলিওরটা আমাকে খুব দগ্ধায়। সেটা হচ্ছে, যেহেতু একটা এত পুরনো জনপদ, এত সংকীর্ণ গলি গলা, নিকাশি জল টল না হলো, আর এত মানুষের হাতে এখন গাড়ি, মধ্যবিত্তের হাতে, দমদম খুব একই সঙ্গে কলোনি এলাকা যেমন আছে, খুব মানে জায়গা, মানে অর্থনৈতিক ভাবে খুব সচ্ছল জায়গা, তাদের অনেক কারো করে 2-3টে গাড়ি, ওই যে যানজটটা হয়, হ্যাঁ, এইটা তুমি বলতে পারো যে আমার যদি এই ফেলিওর আমার হাতে নয়, এটা বছরের পর বছর হয়েই আসছে। আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেবো যে একটা ওই নাগেরবাজার ডায়মন্ড প্লাজা, সেখান থেকে একটা ফ্লাইওভার হয়েছে, আর আমরা আরেকটা ফ্লাইওভার বাজেট এবার উনি আমাদের জন্য মঞ্জুর করেছেন, ওই HMV গেট থেকে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে, তার সঙ্গে আমিও একটা চেয়েছি যে ফ্লাইওভারটার কথা তুমি বললে, ওটা যদি বাঁদিকে একটু দমদম রোডে আমার এলাকায় প্রাইভেট রোড অব্দি অন্তত নিয়ে যেতে পারি, তাহলে প্রাইভেট বাসনা, যে হ্যাঁ, যে ফেলিওরের কথা তুমি বলছো, তার সেই ক্ষততে খানিকটা হয়তো আমার উপর। আমি বলিনি, তুমি বলেছো ফেলিওর, না আমি জিজ্ঞাসা করছি কি বিগেস্ট ফেলিওর, মানে ওটা ফেলিওর বলে ওটাই মনে পড়ে। আচ্ছা, ভোটে জিতলে এবং তৃণমূল সরকার গঠন করলে আবার শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেবে? কালকে আমি কোথায় থাকবো তাই জানি না। না, শিক্ষামন্ত্রীর দায়িত্ব যদি ব্রাত্য বসুকে দেওয়া হয়, ব্রাত্য বসুকে বলবে অনেক হয়েছে আর না, বেরিয়ে বলছি। আচ্ছা, শেষ প্রশ্ন, কাপুরুষ মহাপুরুষ দিয়ে শুরু করেছিলাম, মহাপুরুষের শেষ, তুমি মহাপুরুষ ছবির জন্য মাথা ন্যাড়া করেছিলে, রাজনীতির জন্য মাথা ন্যাড়া করতে পারবে কখনো? তার মানে অন্তত মানে 4 বার আমি বেলতলা এলাম এই নিয়ে, আমি তো নাড়াই, আমি কেন আবার বেলতলা এলাম, দমদম নামক বেলতলায়। আচ্ছা, এটা র্যাপিড ফায়ার। ওকে, নেতা না অভিনেতা? অভিনেতা। অভিনেতা না পরিচালক? 50-50। নাটক না সিনেমা?
এটাও 50-50? এটাও 50-50। এটা কি হচ্ছে? থিয়েটার করতে ভীষণ ভালো লাগে, মানে মেক করতে। এটা আমি দুটোই পরিচালক হিসেবে বলছি, অভিনেতা হিসেবে বলছি না খালি, পরিচালক হিসেবেই বলছি। সিনেমা বানাতে খুব ভালো লাগে। কিন্তু অভিনেতা হিসেবে নাটকের বেশি স্বচ্ছন্দ। থিয়েটার অভিনেতা যদি জিজ্ঞেস করো, থিয়েটার না সিনেমা? থিয়েটার। Okay. শাওলি মিত্র না অর্পিতা ঘোষ? কি সে মানে কি হিসেবে? অভিনেত্রী হিসেবে অফকোর্স। শাওলি দি। হ্যাঁ, আচ্ছা, কে ভালো অভিনেতা, কুণাল ঘোষ না পার্থ ভৌমিক? কঠিন, কঠিন, খুবই কঠিন। খুবই কঠিন। হ্যাঁ কুণাল প্রায় অভিনেতাই হয়ে গেছে, হ্যাঁ, তাই জন্যই প্রশ্ন করলাম। এটাও 50-50। 50-50 অনেক 50-50 হচ্ছে কিন্তু। না, হ্যাঁ। আচ্ছা, বাবুল সুপ্রিয় না ইন্দ্রনীল সেন? বাবুল সুপ্রিয় না ইন্দ্রনীল সেন? আর 50-50 অ্যালাউড নয় কিন্তু। কি হিসেবে? অফকোর্স গায়ক হিসেবে, কলিগ স্যার, হিসেবে। একজন হিন্দি গান গায় মূলত, আর একজন মূলত বাংলা গান গায়। হ্যাঁ, বাবুর অনেক বাংলা গানও আছে। হ্যাঁ অনেক নিশ্চয়ই, বাংলা রবীন্দ্রসঙ্গীত আছে বাবুলের। হ্যাঁ, আর 50-50 অ্যালাউড নয় কিন্তু। এটাও 50-50। কি এটা ঠিক হচ্ছে না। আমি এইসব, তুমি অদ্ভুত কথা বলছো তুমি। আমি এরকম কিন্তু কিছু প্রশ্ন এখানে বসে করতে পারি। প্রশ্ন করার প্রিভিলেজ তো আমার। শিক্ষামন্ত্রী না তথ্য সংস্কৃতি মন্ত্রী? হ্যাঁ, সবই 50-50 বড় কিন্তু মন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায় না অনুব্রত মণ্ডল? অনুব্রত মণ্ডল। হুম। আচ্ছা, বিরোধী হিসেবে কে বেটার, কংগ্রেস সিপিএম জোট না বিজেপি? অবশ্যই কংগ্রেস সিপিএম। সর্ষে ইলিশ না কচি পাঁঠার ঝোল? আর 50-50 দেয়া যাবে না, আর দেয়া যাবে না, আর অ্যালাউ না, করবো না। ওটা রেওয়াজি খাসি করা যায় না। না না, আচ্ছা ঠিক আছে, কচি পাঁঠার ঝোল। সর্ষে ইলিশ করে ভালো লাগে না। হ্যাঁ। মজিদ বাস্কার না হোসে রামিরেজ ব্যারেটো? মজিদ বাস্কার। অলওয়েজ, অল দ্য টাইম। অল টাইম। ইস্ট বেঙ্গল সমর্থক ব্রাত্যের চোখে সেরা কর্তা পল্টু দাস না নিতু সরকার? পল্টু দাস। ব্রাত্য, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ অনিন্দু। হ্যাঁ, কেমন লাগলো? খুবই ভালো, দারুণ। তুমি তোমার র্যাপিড ফায়ারটা খুব বিপজ্জনক, এইসব জানলে আমি আসতুম না।